এদিকে সন্ধ্যায় সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে বাংলাদেশে। অবশেষে ঝোঁক বুঝে কোপ দিল আওয়ামী লীগ। ভারতের গালি দিয়ে চিকেন নেক করবে, সেভেন সিস্টার দখল করবে, লম্বা লম্বা কথা যারা বলেছিল, আজকে সেই ভারতের কাছে তেল ভিক্ষা চেতে হয়, চাল ভিক্ষা চেতে হয়, সার ভিক্ষা চেতে হয়। কেন? আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোন কোন এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। বাংলাদেশকে একটি জাতীয় জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বাস্তবতা হলো এটি সংকটের ভয়াবহতার শুরু, যার শেষ কোথায় কেউ জানে না। তবে আগামী মাসগুলোতে দেশটির মানুষ কেবল অন্ধকারই দেখবে না, বরং এক ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হবে এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে। বিএনপি এখন আপনাদের কাছে ধর্ণা দিচ্ছে, দর কষাকষি করতেছে, এই করে দেবো এই করে দেবো, এইটা করে শুধু সময় নষ্ট করবে আওয়ামী লীগের, আর কিছু না। তাই ওদের ফাঁদে পাড়া দিয়ে নিজেদের সময় নষ্ট করার কোনোভাবে ঠিক হবে বলে মনে হয় না। আওয়ামী লীগ তার আপন ইচ্ছায়, আপন গতিতে, আপন শক্তিতে আওয়ামী লীগকে ফিরানোর জন্য এখন দেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করতেছে। এবি জুবাইরের মার খাওয়ার ঘটনা, মুসাদ্দিকের মার খাওয়ার ঘটনা সম্পূর্ণ সাজানো নাটক। এই নাটকের ফাঁদে পা দিয়ে তাদেরকে হাইপে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশে এই মুহূর্তে যে সংকটগুলো চলতেছে, এই ছাত্রদল শিবিরের নাটক, এগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করবেন না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন, না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আজকে জ্বালানি তেলের অভাব যখন এই সমালোচনা যারা করেছিল, বিএনপি এরাই তো করেছে, কত কথা বলেছে, জামাত বলেছে। তো এখন পাইপলাইনে কেন তেল আনলাম ভারত থেকে? ওই পাইপলাইনে নাকি আমি তেল গ্যাস সব দিয়ে দেবো। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না আমি কি তেল এনেছিলাম না তেলটা দিয়ে দিয়েছি। এখন ওই তেলের উপরই তো ভরসা। ভারতের গালি দিয়ে চিকেন নেক করবে, সেভেন সিস্টার দখল করবে, লম্বা লম্বা কথা যারা বলেছিল, আজকে সেই ভারতের কাছে তেল ভিক্ষা চেতে হয়, চাল ভিক্ষা চেতে হয়, সার ভিক্ষা চেতে হয়। কেন? বিদ্যুৎ চাইতে হয়। আমরা বিদ্যুৎ আমদানি কেন করলাম সেটা নিয়ে সমালোচনা। আমি পাইপলাইনে তেল কেন আনলাম সমালোচনা। পার্বতীপুর ডিপো পর্যন্ত পাইপলাইনে তেল আসে, নতুন প্রজেক্ট নিলাম, নাটোর ডিপো পর্যন্ত যেন তেল আসে। নাটোর ডিপো পর্যন্ত যে প্রজেক্ট, সেই প্রজেক্ট ইউনুস এসেই বন্ধ করে দিল। ওই বাটপার যে বন্ধ করে দিল, এখন তেলের যে অভাব, এটা কি এখন কি করবে? আজকে যে এই কাজটা শেষ হতো, তাহলে এই অভাব তো থাকতো না, এই অভাবটা তো চলে যেত। আমি যত কাজ করছি সবই সমালোচনা, ঠিক আছে? যারা সমালোচনা করে, যাদের পছন্দ হয় না। মেট্রো রেল করেছি, খুব খারাপ কাজ, তার জন্য মেট্রো রেল না চলে। এক্সপ্রেসওয়ে দিয়ে তার জন্য গাড়ি না চালায়। সেতু একটার পর একটা সব সেতু, ওগুলি যেন পার না হয়। যে রাস্তা করেছে ওই রাস্তার জন্য না চলে, তাহলে তো হয়ে গেল। গালিও দেবেন, ভোগও করবেন, এটা তো হয় না। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। 17ই এপ্রিল যেখানে সরকার গঠন হলো, প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার, সেই সরকার করেছিল বলেই তো স্বাধীন হয়েছিল। আর স্বাধীন হয়েছে বলেই তো আজকে বিভিন্ন পদ পাচ্ছেন। এই পদগুলি রাখেন কেন? সব ছেড়ে দেন, প্রভু পাকিস্তানের কাছে চলে যান, তারা যদি কিছু দেয়। ওদের বুটের লাঠিটা খেতে খুব পছন্দ হচ্ছিল এদের। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল। আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমার সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না। মানে এটা, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যেখানে মানে আমরা আমাকে এই 23-24 সালে, 24 সালে জানুয়ারি তো আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি। কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24 অগাস্ট মাসে আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%। কেন এভাবে নেমে যাবে? কেন এই টিকা পাবে না শিশুরা? এই টাকা গেল কোথায়? কার পকেটে গেল? আমরা নাকি মালি লন্ডারিং করছি, এই টাকাগুলি কোথায়? তাদের সেই হিসাবটা দিতে হবে। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোন কোন এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাস, বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা। পরিকল্পিতভাবে ইচ্ছা করে সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি? বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইউনুস আর খুনি তারেক, দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। এবং শিশু হত্যার দায় তাদের নিতে হবে। আজকে শিশু যখন মারা যায়, তারেক মেয়ে নিয়ে সিনেমা দেখতে যায়, আর মেয়ে বউ নিয়ে আবার থিয়েটারও দেখে, আবার বিয়েও খায়। চমৎকার। আবার কেউ তো বিয়েও দেয়, মেয়ে বিয়েতে খুব এই কথা করে দেয়। আর এই যে মানুষগুলি মারা যাচ্ছে, এদিকে কোনো নজর নাই। সাধারণ মানুষ আছে কেঁদে ফেরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইউনুস আর তার দোসর তারেক এসে
আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। কৃষক 1,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছি আমি, 1,62,00,000 প্রকৃত কৃষক। আজকে গাড়ি বাড়িওয়ালা মানুষকে নতুন লুঙ্গি নতুন গেঞ্জি পরিয়ে সাজিয়ে এনে কৃষক বানিয়ে তার হাতে কৃষি কার্ড দেয়। আর এই কার্ডে 120 টাকা 220 টাকা কি জানি একটা অঙ্ক, ওটার জন্য একেবারে আলাউদ্দিনের চেরাগ হয়ে গেল রাতারাতি। সেই কৃষক হাতে কার্ড পাওয়ার সাথে সাথে সে এত বড় লোক হয়ে গেল, সেটা বলতে চায় নাকি বলবে যে সত্যি কথাটা বলবে যে না, এরকম অর্থশালী বিত্তশালীর হাতেই কৃষি কার্ড তুলে দিয়েছে। মানুষের সাথে এই ধোকাবাজি ভাওতাবাজি কেন, কিসের জন্য? সারের অভাব। আমরা নতুন সার কারখানা পলাশে অল্প গ্যাস অধিক পরিমাণ সার পাওয়া যাবে। প্রত্যেকটা সার কারখানা 5টা সার কারখানা বন্ধ হয়ে গেছে, বিদেশ থেকে সারও কিনতে পারছে না। কৃষক আজকে চাষ করবে কোথায়? সেচ দিতে পারে না, হাহাকার কৃষকের। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে না, তারা কষ্ট করে ফসল উৎপাদন করছে, যে আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, বিক্রি করতে পারে না। 1 মণ আলুর দাম মাত্র 120 টাকা ওঠে, তার তো আসা যাওয়ার খরচাটাও ওঠে না। আওয়ামী লীগ আমার এরকম তো ছিল না। কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পেয়েছে, বাম্পার ফলন হয়েছে, বিক্রি করতে পারে না। সরকার থেকে সেই আলু কিনে আমরা যে বিনা পয়সায় যাদেরকে চাল দিতাম, যারা এখন হতদরিদ্র বা কাজ করতে পারে না, আমরা সেখানেও আলু দিয়েছি তাদেরকে ট্রাকে করে বিক্রি করা, যেন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেটা আমরা নিশ্চিত করেছি। বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণও আমরা। আমি এটুকুই বলবো যে ঠিক আছে, আপনারা নোবেল প্রাইজ যিনি পায় তার দেশ চালানো দেখেছেন, এখন আরেকজন এসেছে তারেক জিয়া, তার দেশ চালানোটা আপনারা একটু দেখেন। এদেশের মানুষকে যখন আমি সুখে রেখেছিলাম তখন সব আমার বিরুদ্ধে নেমে গেল, আমার পদত্যাগ চাই। তখন পদত্যাগ করে কি পেয়েছে সেটা তারা একটু দেখুক। যদিও আমি পদত্যাগ করিনি, কিন্তু তারপরে তো একটা সরকার এসে বসলো, লুটপাট করে নিয়ে গেছে। কত সম্পদের মালিক তারা হয়েছে তার হিসাব নেন এই উপদেষ্টা আর এদের কাছ থেকে। প্রত্যেকটা হিসাব নিতে হবে, কারণ ওগুলি জনগণের সম্পদ, জনগণের টাকা। পরিষ্কার কথা, কত নিছো, কত লুকিয়ে রেখেছো, কত ফেরত দেবে, সব ফেরত আনতে হবে। কারণ ওই আরেক যে কোকর পাচার করা টাকাও আমি ফেরত এনেছিলাম বিদেশ থেকে, এদেরও সব ফেরত আনা হবে, আর সেগুলি আমাদের দুস্থ মানুষের মাঝেই বিলিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি। আমি আছি আপনাদের পাশে সবসময়, আমার সাথে কথা হয়। আমি গতকালকেও কথা বলছি, কয়েকজন ভান্তের সাথেও কথা বলছি, আগামীকাল আবার তাদের সাথে কথা বলবো। আমি সবার সাথেই কথা বলে আলোচনা করি, আর কি অসুবিধা জানার চেষ্টা করি। বেঁচে যখন গেছি অন্তত এইটুকু সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে, যখন আমি হয়তো কাছে থাকতে পারি না, কিন্তু তারপরেও আমি টেলিফোনের মাধ্যমে সবার কাছ থেকেই সকলের সুখ দুঃখের সাথী সবার কথা জানতে পারি। এবং যখন আসবো অবশ্যই এই দেশ আবার আমরা গড়ে তুলবো। আজকের এই সময় আমাদের আনন্দ উৎসব করার কথা ছিল, উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হয়েছি, কিন্তু সেটা আর করতে দিল না, আবার দেশটাকে পিছিয়ে দিল। তবে আবার আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, আমরা মাথা তুলে দাঁড়াবো। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সম্প্রতি একটা বিষয় নিয়ে বিএনপি আওয়ামী লীগের কাছে ধর্ণা দিছে, শুনলাম এই বিষয়টা নিয়ে নাকি দুই পক্ষের মধ্যে একটা দর কষাকষি চলতেছে। তবে অতীত থেকে শিক্ষা এবং এই বিষয়টা নিয়ে যতটুকু খোঁজ খবর নিলাম এবং পড়াশোনা করলাম, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগের উচিত হবে না এই দ্বিতীয়বার বিএনপির বিশ্বাস করে তাদের ফাঁদে পা দিয়া নিজেদের সময় নষ্ট করা। মাথায় রাখতে হবে, নির্বাচনের আগে বিএনপির কমিটমেন্ট ছিল আইন, সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করা। তারা গণতন্ত্র রক্ষা করার নামে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলের নিষিদ্ধকে আইনে পরিণত করা এবং সেই সাথে শাস্তির বিধানও যুক্ত রাখা। সুতরাং আর বিশ্বাস করাটা বোকামি ছাড়া অন্য কিছু হবে বলে আমি মনে করছি না। জাতিসংঘের সভাপতি পদের জন্য বিভিন্ন দেশের সমর্থন আদায়ের লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক রোজার রহমান ওরফে খলিলুর রহমান বেশ দৌড়ঝাঁপ করতেছেন, বেশ আগাইয়াও আছেন। কিন্তু এখন তার সামনে সবচেয়ে বড় বাধাই আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে 82 জন না 13 জন বুদ্ধিজীবী প্রথম শ্রেণীর রাজনীতিবিদ তারা জাতিসংঘে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে এই খলিলুর রহমান যখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন সেই সময়কারে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সেই অভিযোগের সত্যতার প্রমাণ সহ তারা জাতিসংঘে দাখিল করেছেন। কোন নরপিশাচ বা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ব্যক্তি জাতিসংঘের মতো স্থানের সভাপতি হইতে পারে না। তিনি সম্প্রতি আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সাহেবকেও ফোন করেছেন খলিলুর রহমান। ফোন করে এই অভিযোগটা তুলে নেওয়ার জন্য অনুরোধ জানাইছেন। তিনি বলছেন এতে তো বাংলাদেশের ডেপুটেশন নষ্ট। আরে ভাই, বাংলাদেশের কি নষ্ট? এটা কি একজন যুক্তরাষ্ট্রের নাগরিক বুঝাইবো? সত্য মিথ্যা জানি না, শুনলাম ডক্টর মোমেন সাহেব নাকি তারে বলছে আমি এক অভিযোগ তুললে তো হইব না, এর সাথে তো আরো 82 থেকে 83 জন স্বাক্ষরিত আছেন। বিষয়টি নিয়ে নেত্রীর সাথে একটু ভালো মতো আলোচনা করেন। আমার ব্যক্তিগত মতে এই বিষয়ে যদি দেশ এবং জনগণের স্বার্থ আওয়ামী লীগের কোনো ত্যাগ স্বীকার করতে হয় সেইটা করা উচিত বলে মনে করি। কেননা একজন বিদেশি নাগরিক, একজন নরপিশাচ, একজন দেশদ্রোহী বাংলাদেশের প্রতিনিধিত্ব হইয়া জাতিসংঘের মতো জায়গায় সভাপতি হবে, সেটা কেমন একটা হাস্যকর না? একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে এখন পর্যন্ত মাঠ পর্যায়ের অনেক বিষয় এবং দলীয় অনেক বিষয়ে নেত্রীর কাছে সত্য উপস্থাপন করা হয় না। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রইল, এখন আর নিজেদের ব্যবসা কিংবা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য দলের আর ক্ষতি করে না, দেশেরও ক্ষতি করে না। আমি বিশ্বাস করেন
ডেভিল ইনুসের কইরা যাওয়া যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তিটা আছে না, সেই চুক্তিটা যদি খালি একটু ফাঁস করেন, সেই চুক্তিটা যখন ফাঁস হয়ে যাবে, দেশের জনগণ জানতে পারবে, তখন এই দেশে বিএনপির খুঁজে পাবেন না, জামাতিদের খুঁজে পাবেন না। কারণ ডেভিল ইনুস আমেরিকার সাথে ওই গোপন চুক্তি শুধু তিনি নিজে একা একা করেন না, বিএনপি জামাতের সমর্থন নিয়ে, এবং তারা সেই চুক্তির সাথে একমত পোষণ করছে। আর সেই সাথে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ইঞ্জিনিয়ারিং কইরা বিএনপির ক্ষমতায় আর জামাতিদের বিরোধী দলে আনা হয়েছে, আর রাজনীতি থেকে অর্থাৎ নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে সরাই রাখা হয়েছে। আমি দৃঢ় চিত্তে শতভাগ বিশ্বাস রেখে বলতেছি, কোনো ধর্ণা ধরে বা কারো করুণা নিয়ে বা কারো থেকে ন্যূনতম সহযোগিতা নিয়ে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াইতে হবে না। আপনারা যারা দুর্বল নেতৃত্ব আছেন, অনেক সুবিধা আপনারা ভোগ করছেন, আপনারা চুপ থাকেন, শুধু আপনারা আপনাদের স্থানটা থেকে একটু সরে যান, ওইখানে একজন যোগ্য ব্যক্তিকে বসাই দেন, দেখেন কেমনে আমরা ঘুরে দাঁড়াই। বিশ্বাস করেন, ডেভিল ইনুসের সময়কাল থেকে যতগুলো পরিকল্পনা আপনারা করেছিলেন বা যে কথাগুলো আপনারা বলেছিলেন, সেই মাফিক যদি কাজটা করতে যেতে পারতেন, তাহলে এতদিন সময় লাগতো না, দেশের এত ক্ষতিও হইতো না। মাথায় রাখবেন, এই বিএনপি এবং জামাতিরা যতদিন পর্যন্ত ওই সংসদেই শুধু আছেন এবং ডেভিল ইনুস এই দেশের মাটিতে যত সময় পর্যন্ত অক্সিজেন নিতে থাকবেন, ততদিন পর্যন্ত এই দেশ ধ্বংস হইতেই থাকবে। তাই কালক্ষেপণ করেন না। বিএনপি এখন আপনাদের কাছে ধর্ণা দিচ্ছে, দর কষাকষি করতেছে, এই করে দিমু, এই করে দিমু, এইটা করে শুধু সময় নষ্ট করবে আওয়ামী লীগের, আর কিছু না। তাই ওদের ফাঁদে পাড়া দিয়ে নিজেদের সময় নষ্ট করা কোনোভাবে ঠিক হবে বলে মনে হয় না। আমরা কারো দানে দক্ষিণা কিংবা কারো করুণায় আওয়ামী লীগ ফিরবে না। আওয়ামী লীগ তার আপন ইচ্ছায়, আপন গতিতে, আপন শক্তিতেই ফিরবে। আওয়ামী লীগকে ফিরানোর জন্য এখন দেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করতেছে। বিশ্বাস করেন না, গ্রামের মধ্যে আপনি একটা ভিজিট করেন, দেশের মধ্যে আপনাদের নিজস্ব কোনো গণমাধ্যম থাকলে বা নিজস্ব কোনো ওয়ে থাকলে, সেই ওয়েতে এনজিওর মাধ্যমে সারা দেশের মধ্যে একটি ইনভেস্ট করে দেখেন যে গ্রামের বৃদ্ধ থেকে কৃষক, কৃষক থেকে যুবক, যুবক থেকে ছোট্ট বাচ্চা, তারা সবাই এখন বলে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। তাই বিএনপি সর্বদাই তাদের বিপদ থেকে উত্তোলিত হওয়ার জন্য আওয়ামী লীগের বাধাকে সরাই দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্বপ্নের কথা বলবে, যে অমুক দিন তমুক করে দেবো, তমুক দিন। এটা শুধু একটা কালক্ষেপণ, সময় নষ্ট করা। সেই সময়টা নষ্ট না করে আওয়ামী লীগ তো নিজেদের স্বার্থে রাজনীতি করে না। আওয়ামী লীগ নিজেদের স্বার্থে দেশের ক্ষমতায় যায় না, দেশ এবং জনগণের সাথে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে, এইটা চিরন্তন সত্যি কথা, আওয়ামী লীগ যখন ক্ষমতায় গেছে তখন মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, দেশের উন্নতি করছে। সুতরাং আওয়ামী লীগের প্রয়োজনে নয়, দেশ এবং জনগণকে বাঁচানোর জন্য, দেশ এবং জনগণের মুক্তির জন্য, ৭১ মহান মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগকে প্রয়োজন, কারো দান এবং করুণায় নয়। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রইল, নিজেদের স্বার্থে নেত্রীকে ভুলভাল বুঝিয়ে আর ওদের ফাঁদে পাড়া দিয়েন না। বাংলাদেশকে একটি জাতীয় জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী মাসগুলোতে দেশটির মানুষ কেবল অন্ধকারই দেখবে না, বরং এক ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হবে, এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে বিশেষজ্ঞদের মুখে। কিন্তু যুগ্ম সচিব উম্মে রেহানা সংবাদ সম্মেলনে বললেন, জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফার্নেস অয়েল ও ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হওয়ায় সরকার সাশ্রয়ের নীতি নিয়েছে। এই অবস্থায় দেশের ৮টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে পূর্ণ সক্ষমতায় চালানোর উপর জোর দেওয়া হচ্ছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কতই না গালমন্দ করা হয়েছিল। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকছে না দীর্ঘ সময় ধরে। রুমিন ফারহানা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, কোনো কোনো স্থানে লোডশেডিং হচ্ছে ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত। এই পরিস্থিতিতে কৃষকরা চোখে অন্ধকার দেখছেন, মাথায় হাত পড়েছে শিল্পোদ্যোক্তা ব্যবসায়ীদের। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার্থীরা পড়েছে সবচেয়ে বেশি বিপদে। মাত্রা ছাড়া গরমের মধ্যে সর্বোচ্চ ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং এ শিক্ষার্থীদের পড়াশোনা লাটে উঠেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজন করা নিয়ে চিন্তায় আছেন অভিভাবকেরা। ঘাটতি মেটাতে এতদিন নিয়মিত লোডশেডিং করত সরকার, যার প্রায় পুরোটাই চাপিয়ে দিত গ্রামের মানুষের উপর। জাতীয় সংসদে রুমিন ফারহানা বলেছেন, লোডশেডিং ঢাকায় হয় ১ থেকে ২ ঘন্টা, কিন্তু গ্রামে হয় ১৪ ঘন্টা। এবার ঘাটতি এতটা বেড়েছে, তাতে আর শুধু গ্রাম দিয়ে হবে না। সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, ঢাকায় প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও সরকারের দাবি এটি পরীক্ষামূলকভাবে, কিন্তু বাস্তবতা হলো এটি সংকটের ভয়াবহতার শুরু, যার শেষ কোথায় কেউ জানে না। ঢাকায় লোডশেডিং করা হবে এমন তথ্য ছাপার পর গণমাধ্যমে উঠে আসছে শহুরে লোডশেডিং এর সেই দুঃসহ স্মৃতিগুলো। ডেইলি স্টার এক নিবন্ধে বলা হয়েছে, এখনকার জেনজি কিংবা এর আগের প্রজন্মের কাছে লোডশেডিং এর সেই দিনগুলোর কোনো অস্তিত্ব নেই, কিন্তু যাদের বড় হওয়া, বেড়ে ওঠা ৯০ দশকে, তাদের কাছে আছে। বিএনপির গত টার্মের সময় বিদ্যুতের দাবিতে ক্যান্সার থেকে ঢাকার যাত্রাবাড়িতে আন্দোলনের স্মৃতি এখনো অনেকের মনে দগদগে। তেল, গ্যাস আর বিদ্যুতের অভাবে শুধু কৃষক কিংবা শিক্ষার্থীরা নয়, আতঙ্কে পড়েছেন দেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত পোশাক শিল্পের ব্যবসায়ীরা। একদিন আগে তারা এক সেমিনারে বলেছেন, বিদেশি ক্রেতারা বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উপর আস্থা হারিয়ে ফেলছেন। উৎপাদন খরচ গত ১৫ দিনে ৩৫% বেড়েছে। বিজিএমইএ এর তথ্য মতে তৈরি পোশাক রপ্তানি গত ৬ মাসে ২.৬৩% কমে গেছে। বড় বড় বিদেশি ক্রেতারা এখন তাদের অর্ডার ভারত, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কায় নিয়ে যাচ্ছে, কারণ সেসব দেশে জ্বালানি সরবরাহ অনেক বেশি স্থিতিশীল। ভারতের নুমালীগড় এবং অন্যান্য টেক্সটাইল হাবগুলো এখন বাংলাদেশের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক ফ্যাক্টরি মালিক বলছেন, জুলাই আগস্টের যে অর্ডারগুলো এখন আসার কথা ছিল, তার সিংহভাগই স্থগিত হয়ে গেছে।
বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে যদি শিপমেন্ট দেরি হয়, তবে ক্রেতারা এয়ার শিপমেন্ট দাবি করছেন, যার খরচ মেটাতে গিয়ে অনেক ফ্যাক্টরি লোকসানের মুখে পড়ছে। দেশের ফ্যাক্টরিগুলোতে যখন গ্যাসের চাপ 0 থেকে 2 PSI নেমে এসেছে, যেখানে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দরকার অন্তত 10 থেকে 15 PSI, তখন এলপিজি গ্যাসের অভাবে আপনার হিসেবেও চাপ বাড়ছে। এলপিজি গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের জন্য 2 বেলা ভাত রান্না করাও কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন মাত্র 18 দিনের ব্যবধানে 2 দফায় এলপিজির দাম বাড়িয়েছে। বর্তমানে 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা, যা গত মাসের শুরুতে ছিল 1341 টাকা, অর্থাৎ এক মাসে দাম বেড়েছে প্রায় 600 টাকা। বিজনেস স্ট্যান্ডার্ড প্রশ্ন রেখেছে, এলপিজির দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে? দর্শক, এই দাম আরো কয় দফা বাড়বে তা হয়তো জানা নেই। যেমন জানা নেই সরকার জ্বালানি সংকট নেই বলতে বলতে গ্রামের আর কোথায় লোডশেডিং বাড়াবে। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সরকারের কি বা করার আছে? খুব দূরের দেশ নয়, দেখে আসি পার্শ্ববর্তী দেশগুলো এই সংকটকে কিভাবে মোকাবেলা করছে। ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে মজুদ বাড়িয়ে চলেছে, মাঝে মাঝে বাংলাদেশের জন্য ডিজেল পাঠাচ্ছে। শ্রীলঙ্কা কিউআর কোড ভিত্তিক রেশন ব্যবস্থা এবং 4 দিনের কর্মসপ্তাহ চালু করে সামাল দিয়েছে জ্বালানি সংকট। পাকিস্তান জ্বালানির দাম বাড়ালেও কৃষক ও ট্রান্সপোর্টারদের সরাসরি ভর্তুকি দিয়ে দুর্ভোগ কমিয়েছে। দর্শক, এই 3টি দেশ কখনোই অস্বীকার করেনি জ্বালানি সংকট নেই, যেটি করে গেছে বাংলাদেশ। দর্শক, বাংলাদেশের বর্তমান সংকটটি কোনো একটি একক খাতের সমস্যা নয়, বরং এটি একটি চেইন রিয়াকশন। জ্বালানি সংকটের ফলে বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ না থাকায় শিল্প ও কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, আর উৎপাদন কমায় রপ্তানি কমছে ও বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে। এটিকে বলা যেতে পারে একটি দুষ্টু চক্র, যেটি ধীরে ধীরে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে গ্রাস করে ফেলছে। পোশাক খাতের অর্ডার ভারতে চলে যাওয়া এবং দেশের সারের কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি একটি জাতীয় জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে? এই আশঙ্কা করা হচ্ছে কারণ জ্বালানি সংকট এতটা বাড়ছে যে মোবাইল নেটওয়ার্কও হুমকির মুখে পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদি দ্রুত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না যায় এবং রাজনৈতিক গাফিলতি দূর করা না যায়, তবে আগামী মাসগুলোতে দেশটির মানুষ কেবল অন্ধকারই দেখবে না, বরং এক ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হবে, এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে বিশেষজ্ঞদের মুখে। জামাত, বিএনপি, এনসিপি এরা সব রাজাকারের বাচ্চা, এরা সব এক। জামাত, এনসিপি কিংবা ছাত্রদল শিবিরের মধ্যে যে সংঘর্ষ হয়েছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শিবিরের সাদিক কায়েম অনেক লম্বা লম্বা স্ট্যাটাস দিয়েছে, ফরহাদ স্ট্যাটাস দিয়েছে, ছাত্রদলের প্রেসিডেন্ট স্ট্যাটাস দিয়েছে, সেক্রেটারি স্ট্যাটাস দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যারা শীর্ষ পর্যায়ের নেতাকর্মী তারাও স্ট্যাটাস দিয়েছে। সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের জিএস, সেও আবার ছাত্রদল বাচ্চা বলেছে, অনেক কিছু বলেছে। মানে একটা জগা খিচুড়ি অবস্থা। অর্থাৎ তারা সবগুলা জায়গা থেকে, অর্থাৎ প্রত্যেকটা শীর্ষ পর্যায়ে তারা যারা আছে নেতা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে সংঘর্ষটা সত্যি সত্যি বেঁধেছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে এবি জুবাইরকে সত্যি সত্যি মারা হয়েছে, মুসাদ্দিককে সত্যি সত্যি মারা হয়েছে। কি এমন মারলেন, একটা হাত ভাঙলো না, একটা পা ভাঙলো না, একটা মুখ হচকে গেল না, কিছুই হয়নি। জাস্ট কয়েকটা চর থাপড় কিল ঘুষি দেওয়া হয়েছে, দ্যাটস ইট। এইটুক নাটক তো করতে হবে, এইটুক স্যাক্রিফাইস তো এবি জুবাইর এবং মুসাদ্দিককে করতে হবে, নাহলে তো বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হবে না। সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে কিঞ্চিত মার তো খেতেই হবে, সেইটুক বিসর্জন তারা দিয়েছে। যেহেতু তারা বিরোধী দলের রাজনীতি করছে, এই মুহূর্তে জামাতের রাজনীতি করছে, শিবিরের নেতাকর্মী তারা, সুতরাং তাদেরকেই মার খেতে হয়েছে। সরকারি দল তো চাইলেও মার খেতে পারে না, কারণ একটা দৃষ্টিকটু ব্যাপার থেকে যায়। এই যে আপনারা যারা ভাবছেন ছাত্রদল শিবিরকে পিটিয়েছে, এটা করেছে সেটা করেছে, এগুলো সব নাটক। যদি ছাত্রদলের ওইটুক গার্ডস থাকতো, তবে সালাউদ্দিন আম্মার রাকসুর যে জিএস, সে ছাত্রদলকে, তারেক রহমানকে নিয়ে বিশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, ছাত্রদলের সবাইকে ঢালাওভাবে হিসেবে অভিহিত করেছে। এখন পর্যন্ত সে সুস্থ অবস্থায় আছে, ছাত্রদল তার একটা লুম পর্যন্ত স্পর্শ করতে পারেনি। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে এটা একটা সাধারণ নাটক, এটা একটা মঞ্চ নাটক ছিল, যে মঞ্চ নাটকের মাধ্যমে সরকারের নানাবিধ ব্যর্থতা, বিরোধী দলের নানাবিধ ব্যর্থতা, সবকিছুকে ঢেকে রাখা কিংবা সবকিছুকে আড়ালে রাখার, ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আমরা যারা আছি, আমরা কিন্তু ভুল বুঝি নাই, আমরা এটা নিয়ে তো মাতামাতি করি না। এদিকে শিবিরের মক্ষীরানী মুনামি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকা, সেও দেখলাম শিবিরের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে। ইংরেজিতে যেহেতু স্ট্যাটাস দিয়েছে, তার মানে ভালোই বলেছে, সত্যিটাই বলেছে। এটা তো আমাদের বাংলাদেশের মানুষের প্রবণতা, ইংরেজিতে লিখলে সেটা সত্য, সেটা ভুল লিখলেও সেটা সত্য, মিথ্যা লিখলেও সেটা সত্য। দেখেন, এটা যে বিএনপি, জামাত, ছাত্রদল এবং ছাত্র শিবিরের পরিকল্পিত নাটক, সাজানো নাটক, এ কথা কিন্তু শুধুমাত্র আমি বলিনি। জুলাই আন্দোলনের তথাকথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম এটা স্ট্যাটাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। দেখেন স্ট্যাটাসটা আমি আপনাদেরকে একটু পরে শোনাই। সংসদে 5+5 চলে আর বাইরে চলে কি? গত 2 সপ্তাহ সংস্কার, বিচারের আলাপ কোথায় গেল? জ্বালানি সংকট, হামের শিশু মৃত্যু, জ্বালানির জন্য কৃষকের মৃত্যু, লোডশেডিং, অর্থনীতির বেহাল দশা, নাগরিক নিরাপত্তাহীনতা ইত্যাদি নিয়ে আলাপ কোথায়? বাটোয়ারা করে নিজেরা চালাবেন, আবার দুপুরে এক পক্ষ মারবেন, রাতে আরেক পক্ষ মারবেন, এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে? স্থানীয় সরকারের অফিস দেওয়া হচ্ছে এমপিদের, ক্ল্যাপ ক্ল্যাপ, গাড়ি লাগবে এমপিদের, ক্ল্যাপ ক্ল্যাপ, নিজেরা খেলবো, ক্ল্যাপ ক্ল্যাপ। অর্থাৎ তাচ্ছিল্যের সুরে মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছেন। এটা পুরোটাই সত্য কথা। জামাত বিএনপি এক মার পেটের দু ভাই, শিবির ছাত্রদল এক মার পেটের দু ভাই। ব্যারিস্টার উমিন ফারহানা বলেছিলেন কথা, জনাব তারেক রহমান কথা বলেছিলেন। সুতরাং যারা জুলাই সন্ত্রাসে
জঙ্গি কার্যক্রমে লিপ্ত ছিল যে দুইটা সংগঠন শিবির এবং ছাত্রদল, এদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই। এবি জুবায়েরের মার খাওয়ার ঘটনা, মুসাদ্দিকের মার খাওয়ার ঘটনা সম্পূর্ণ সাজানো নাটক। এই নাটকের ফাঁদে পা দিয়ে তাদেরকে হাইপে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশে এই মুহূর্তে যে সংকটগুলো চলতেছে, তেলের সংকট, গ্যাসের সংকট, সার নাই, বিদ্যুৎ নাই, কৃষকের জমিতে সেচের ব্যবস্থা নাই, হামের টিকার অভাবে শিশু মারা যাচ্ছে, কুকুরের ভ্যাকসিন নাই, বেড়ালের ভ্যাকসিন নাই, কিছুই নাই, সাপের ভ্যাকসিন নাই, হসপিটাল আইসিইউ সংকট, সিসিইউ সংকট, ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে লোডশেডিং, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। মার্কিন বাণিজ্য চুক্তি আসলে কি, মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতিকে বিক্রি করে দেওয়া হয়েছে, এইসব সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এই ছাত্রদল শিবিরের নাটক, এগুলো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ করবেন না। আমি এই ভিডিওটা বানাতাম না, আমি শুধুমাত্র এটা যে একটা সাজানো নাটক, স্ক্রিপ্টেড মঞ্চ নাটকের মঞ্চায়ন করা হয়েছে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা বানানো, নয়তো আমি এই টপিকে কথাই বলতাম না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে যে সংকটগুলো চলতেছে, সাধারণ মানুষের উপর যেভাবে খড়গ নেমে আসতেছে, এইগুলো নিয়ে কথা বলা আমাদের বেশি বেশি উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা, আমার মনে হয়। এখন বাকি সিদ্ধান্ত আপনাদের। আপনারা ছাত্রদল, ছাত্র শিবিরের এই সাজানো নাটককে প্রাধান্য দেবেন নাকি বাংলাদেশের বর্তমানে যে বৃহৎ ইস্যুগুলো আছে এগুলো সামনে আনবেন। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।